Hello everyone, welcome to SS Easy Education. Today we will learn the rest part of chapter 6 অর্থাৎ elements of salary and provident fund, and lastly we will do math. Elements up to number 13 অর্থাৎ 13 point related to fees and commission we have covered. Now we will start from servant allowance and compensation. So servant allowance, here no exemption is applicable, that is full amount will be added with the salary. And compensation, so if an employee receive a certain amount from the employer as a compensation for job and termination or charging job condition by the employer and chargeable under the head income from salary, অর্থাৎ যদি এমপ্লয়ার কর্তৃক কোনো ব্যক্তি কোনো কম্পেনসেশন পেয়ে থাকে অথবা তার জব টার্মিনেট করা হয়েছে, সেই জন্য ধরো তাকে কিছু কম্পেনসেশন দেওয়া হয়েছে, দেন দ্যাট কম্পেনসেশন উইল বি চার্জেবল আন্ডার দ্য হেড অফ ইনকাম ফ্রম স্যালারি, অর্থাৎ এটা স্যালারি ইনকামের সঙ্গে যোগ হবে। অ্যানুইটি মিনস a yearly allowance payment for a term, period or for life. Annuity payable by the employer or from the employer is chargeable under the head income from salary. অ্যানুইটি কিন্তু চার্জেবল, অর্থাৎ আমরা যখন স্যালারি কোনো কাউন্ট করব, অর্থাৎ এখান থেকে যদি আমরা ট্যাক্স বের করতে চাই তাহলে এটা আমাদের ট্যাক্সেবল ইনকামে গিয়ে যুক্ত হবে। দেন আউটস্ট্যান্ডিং স্যালারি, সো আউটস্ট্যান্ডিং স্যালারি বা পার্টিকুলার এটা একটা কিন্তু ইনকাম, এটাকে বলা হচ্ছে যে ইট উইল বি অ্যাডেড উইথ দ্যাট ইনকাম ইয়ার, অর্থাৎ আমি আমার কাজ করে বা পারফর্ম করে আমার এমপ্লয়ার আমাকে ধরো একটা আউটস্ট্যান্ডিং কাজের জন্য আউটস্ট্যান্ডিং কোনো একটা স্যালারি দিল, তো সেইখানে যদি আমাকে দেয় তাহলে আমার এটা ওই অর্থ বছরেই যুক্ত হবে স্যালারি ইনকামের সাথে। অ্যাডভান্স এগেনস্ট স্যালারি, ইফ এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইজ রিসিভড ফ্রম দ্য এমপ্লয়ার অ্যাজ অ্যাডেড স্যালারি, it will be added salary income of the income year when the advance has been received, and then it will be added to the salary income. It will be added or excluded from the salary income. What is here? So it will be excluded from the salary income of the next year since the tax already been paid on the amount. অর্থাৎ এখানে সূত্র হচ্ছে যে আমি যে অর্থ বছরে অ্যাডভান্স স্যালারিটা পাবো, আমি ধরো 2021-এ 2022-এর 4 মাসের অ্যাডভান্স স্যালারি পেয়ে গেলাম, তো এই বছরেই অর্থাৎ এই 2000 যে এটা 21 সাল, এই বছরেই কিন্তু এই অ্যাডভান্স স্যালারিকে আমরা ট্যাক্সেবল করব। তাহলে 2022 সালের যখন আমি আবার ইনকাম ট্যাক্স পে করব তখন কিন্তু আমার আর এটা যোগ হবে না। দেন পেনশন, it is the periodical due to employee or employer after his retirement. For the resident assessee, pension is full exempted from tax and hence not included as a part of salary. Then gratuity. Gratuity is recognized of the past service and generally it is paid at the time of leaving job. অর্থাৎ যখন কোনো ব্যক্তি তার চাকরি ছেড়ে দেয় বা চাকরি আসলে তার শেষ হয়ে যায়, ওই সময় সেই ব্যক্তিটি আসলে গ্র্যাচুইটি পায়। তো এই জন্য বলছে যে গ্র্যাচুইটি ফুললি এক্সেমটেড, এটা ট্যাক্সেবল না এবং স্যালারির সঙ্গে যুক্ত হয় না। তবে এটা আবার কন্ডিশনাল, কন্ডিশনটা হচ্ছে 2.5 করোড়ের যদি এক্সিড করে কারো গ্র্যাচুইটি অ্যামাউন্ট তাহলেই এটি ট্যাক্সেবল। দেন নেক্সট পয়েন্ট, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু দ্য রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, অ্যান্ড দিস পয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো ইন দ্য কেস এ রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড দেন equal amount contribution by the employee also given by the employer, অর্থাৎ যদি কোনো রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হয় তাহলে এমপ্লয়ির কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডে যে পরিমাণ টাকা কাটা হয় এমপ্লয়ারও সেম কন্ট্রিবিউট করে। উদাহরণস্বরূপ মিস্টার এক্স ইজ পেইড মান্থলি অ্যামাউন্ট 20,000 টাকা অ্যাজ বেসিক স্যালারি, হি ইজ অলসো কন্ট্রিবিউটস 10% of his basic salary to the recognized provident fund. His employer also contribution, that is his employer also contribute the same. Employer contribution to RPF 24,000 taka. This contribution will added to the salary income. Here try to remember that 24,000 টোটাল কিন্তু তার 48,000 টাকা RPF এ জমা হচ্ছে, কিন্তু আসলে ট্যাক্সেবল হবে শুধুমাত্র 24,000 টাকা যেটা এমপ্লয়ার দিচ্ছে, এমপ্লয়ির কন্ট্রিবিউশনটা ট্যাক্সেবল হয় না, এটাই মনে রাখার বিষয়। দেন interest on recognized provident fund,
Interest on recognized provident fund is a taxable income to the employee. An amount of interest exceeding 14.5% rate or 1/3 of basic salary which is lower will be added with the salary. এবং এই ক্ষেত্রে কিন্তু একটু ক্যালকুলেশনটা করে নেওয়া টাফ, এবং এই সূত্রের মাধ্যমেই আমি তোমাদেরকে মনে রাখতে বলবো। এক্সপ্লানেশনে বলা হচ্ছে, দেখো, মিস্টার এক্স ইজ পেইড মান্থলি অ্যামাউন্ট টাকা 5,000 অ্যাজ বেসিক স্যালারি অ্যান্ড হি অলসো রিসিভস 7,200 অ্যাজ 18% ইন্টারেস্ট অফ রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড. In this case, amount that will be recorded under this salary head will be interest at 18% on RPF 7,200 less exempted lower of interest at 14.5%, that is 5,800, and A minus B করে হচ্ছে 1,400, and 1/3 of basic salary 20,000 টাকা. ক্যালকুলেশন অফ 14.5% ইন্টারেস্ট, এই সূত্রটাই আমাদের মনে রাখতে হবে। ইন্টারেস্ট ডিভিশন অ্যাকচুয়াল রেট ইন্টারেস্ট, এই দুটাকে আমাদের গুণ করতে হবে 14.5% দিয়ে। দেখো এখানে আমরা বের করেছি, আসলে কিভাবে বের হয়েছে 5800 টাকা। 7200 ভাগ 18 গুণন 14.5%। তো এভাবে আসলে ক্যালকুলেট করতে হয়। এখন এই সূত্রটা আরও ভালোভাবে বোঝার জন্য আমি এখানে সুন্দর করে এইটি আবারও করে নিয়েছি। এখানে আসলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি প্রভিডেন্ট ফান্ড থেকে কোনো ইন্টারেস্ট পায়, তাহলে 14.5% রেট পর্যন্ত সে যদি ইন্টারেস্ট পায়, তাহলে ওই রেট পর্যন্ত যে ইন্টারেস্ট সেটা সে এক্সেমশন পাবে, অর্থাৎ সেটা তার স্যালারি ইনকামে অ্যাড হবে না। এখন আমাদের কিন্তু এখানে বলা নাই যে আসলে 14.5% ইন্টারেস্টে ওই ব্যক্তির টাকা কত। তাহলে আমাদের এক্সেমশনটা বের তো করা লাগবে, কারণ 7,200 টাকা তো আসলে তার ট্যাক্সেবল হবে না। তাহলে এই জন্য আমরা কি করলাম, 14.5% রেটে বের করবার জন্য 7,200টাকে আগে আমরা বর্তমান যে রেট 18% সেটা দিয়ে ভাগ করলাম। করলে আমরা 1% রেটে টাকা পেয়ে যাব। তারপরে সেটাকে 14.5% দিয়ে গুণ করলে আমরা যে টাকাটা পাই সেই টাকাটাই হচ্ছে 5800। এইবার আমার মনে হয় যে তোমরা ক্লিয়ার হয়েছ। এখন এই 5800 টাকা কিন্তু ওই ব্যক্তি আসলে এক্সেমশন পাবে, আর ওই ব্যক্তিকে ট্যাক্স দিতে হবে এই 5800 টাকা 7200 টাকা থেকে মাইনাস দিলে যে টাকা থাকে সেইটাই। এর কারণ হচ্ছে যে ফর্মুলাতে বলাই আছে যে 14.5% অথবা বেসিকের 1/3, যেটা কম সেইটা আসলে সে মৌকুব পাবে। তো 14.5%টাই এখানে কম, এবং সেটা হচ্ছে 5800, কারণ তার বেসিকের 1/3 হচ্ছে 20,000। 20,000 তো কম না, কম হচ্ছে কত, 5800। সেই কারণে ওই ব্যক্তি 5800 টাকা অর্থাৎ 5,800 টাকাটা তার এক্সেমটেড হলো। হওয়ার পরে 7,200 টাকার মধ্যে অনলি 1,400 টাকা উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি। এখন দেখো সেম নিয়মে আমি আর একটা উদাহরণ তোমাদের এখানে করিয়ে দিয়েছি। এখানে আমি বলছি মিস্টার আর্টস বেসিক স্যালারি আমি বলছি 20,000 টাকা পার মান্থ। সে কত পেয়েছে, 9,000 টাকা 19% ইন্টারেস্ট রেটে। তার মানে কি, আরপিএফের ইন্টারেস্ট যদি 19% হয়, তাহলে তো তোমরা বুঝেই গেছো যে 14.5-এর ওপরে, তাহলে আমাদের 14.5% বের করতে হবে। তো 9,000 টাকাকে তাহলে 19% দিয়ে আগে ভাগ করি, অর্থাৎ 19 দিয়ে ভাগ করি, করে 14 দিয়ে 14.5 দিয়ে গুণ দিই, দিয়ে যে টাকাটা থাকবে সেই টাকাটাই হচ্ছে 14.5% রেটে আসলে কয় টাকা হয়। তো সেটাই দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি, এবং এখানে আমার হয়েছে 6,868 টাকা। এবং এই 6,868 টাকা অর বেসিক স্যালারির 1/3 মানে 2,40,000-এর যেটা টাকা হয়, অর্থাৎ কত, 80,000 টাকা। সো লোয়ার ওয়ান দেখো আমি স্মলার দেন দিছি 6,868 টাকা। তার মানে ওই ব্যক্তির এক্সেমশন হচ্ছে 6,868.42। এই টাকাটা সে আসলে মৌকুব পাবে। তাহলে এই টাকাটা 9,000 টাকা থেকে আমরা কেটে রেখে যে টাকাটা থাকলো অর্থাৎ 2,131, এই টাকাটাই স্যালারি ইনকামের সঙ্গে যোগ হবে। এরপরেও যদি তোমাদের এই পয়েন্ট নিয়ে কোনো কোয়ারি থাকে, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল ট্রাই টু সলভ। দেন নেক্সট, অ্যাকুমুলেটেড অর আনরেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড সার্ভিস ফুললি অ্যাডেড উইথ স্যালারি, অর্থাৎ এটা ফুললি অ্যাডেড উইথ স্যালারি, নট ফুললি অ্যাডেড উইথ স্যালারি, অ্যাকুমুলেটেড অফ রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আমি একটু আগে যে সূত্রটা পড়লাম সেটা কিন্তু অ্যাকুমুলেটেড ব্যালেন্স আরপিএফের, অর্থাৎ রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে, ফুললি কিন্তু স্যালারির সঙ্গে অ্যাড হয়নি, আমরা একটা এক্সেমশন পাইছি। কিন্তু এটা যদি আনরেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড হতো, তাহলে আমাদের এটা ফুললি স্যালারির সঙ্গে গিয়ে অ্যাড হতো, কোনো এক্সেমশন পেতাম না।
wages, full amount taxable, lunch, tiffin allowance. If the employee receive any extra cash allowance for lunch or tiffin, the full amount is taxable, but free lunch provided the office, it will be exempted. Special and professional allowances, full amount will be added. Overtime, full amount of overtime is taxable. Leave encashment, the amount is fully taxable. অর্থাৎ আমরা যদি কোনো আর্ন লিভ পাই এবং সেই আর্ন লিভকে যদি আমরা ক্যাশে পরিণত করি, অর্থাৎ আমরা যদি আর্ন লিভ না নিই তাহলে তার পরিবর্তে আমরা কি পাই, ক্যাশ পাই, তো সেই লিভ এনক্যাশমেন্টও ফুললি ট্যাক্সেবল হবে। Some different types of provident fund. Number one is statutory or government provident fund. This provident fund is controlled and maintained by the government or the government employees. Such fund is constituted and run by the government under the Provident Fund Act 1925, General Provident Fund Rules 1979 and Contributory Provident Fund Rules 1979. Government employees who are permanently transferred to the pensionable jobs, they contribute to General Provident Fund where government as an employer contribute nothing. However, government employees who have no benefits from pension, they contribute to Contributory Provident Fund where both government and the employee contribute. Generally, most of the government employees of our country are pensionable. এটা কিন্তু এরকম যে অনেক গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, তারা তাদের পেনশনটাকে কি সারেন্ডার করে কিন্তু কি করে, অর্থাৎ তারা পেনশনেবল জবটাকে সারেন্ডার করে কিন্তু টাকাটা উঠিয়ে নেয়। সেই ক্ষেত্রে বলছে যে তারা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা দেবে কিন্তু সেখানে গভর্নমেন্ট কোনো কন্ট্রিবিউট করবে না। কিন্তু নর্মালি আমরা গভর্নমেন্ট এমপ্লয়িরা যদি কোনো পেনশন থেকে কোনো বেনিফিট না গ্রহণ করি এখন, হু হ্যাভ নো বেনিফিটস ফ্রম পেনশন, তখন কিন্তু আমরা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডে আমরাও কন্ট্রিবিউট করি, আবার গভর্নমেন্টও কন্ট্রিবিউট করে। ওকে, অ্যান্ড দেন স্ট্যাটিউটরি ওর গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড পয়েন্টস টু রিমেম্বার অ্যাট দ্য টাইম অফ ট্যাক্স কম্পিউটেশন। আমরা কি কি পয়েন্টস মনে রাখবো আসলে? Since employer does not contribute to the general provident fund and there is no question of its inclusion with salary, but since government contributes to contributory provident fund, গভর্নমেন্টস কন্ট্রিবিউশনস উইল বি ইনক্লুডেড। দেখো, একটা হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড আর একটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড। সো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেখানে গভর্নমেন্ট কন্ট্রিবিউট করে এবং সেটা স্যালারিতে অ্যাড হবে। এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু স্ট্যাটিউটরি গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড উইল বি ইনক্লুডেড ইন অ্যান ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স। Accumulated balance of GPE at the credit of the employees when received is neither included in his total income nor taxed. It is excluded from total income under para 21A part A of 6th schedule of the ITO 1984. Accumulated ব্যালেন্স হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে জিপিএফ আর কি, সেই ক্ষেত্রে কিন্তু বলছে দেখো এটা ট্যাক্সড হয় না, এটা ইনক্লুডেডও হয় না টোটাল ইনকামে। দেন রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড ইজ দ্য কনস্টিটিউটেড আন্ডার দ্য conditions mentioned in Part B first schedule of the Income Tax Ordinance 1984 and approved by the Commissioner of the Taxes. These funds are available in non-government organization where both employees and the employer contribute the same amount in order that a provident fund received and retain recognition. It shall satisfy the conditions set out below and any other conditions which the NBR may prescribe. তো ম্যাক্সিমাম বলছে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছে তারা কি করে, তারা এই ধরনের রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড ইন্ট্রোডিউস করে এবং এগুলো কি ইনকাম ট্যাক্স অথরিটি কর্তৃক অ্যাপ্রুভ থাকে এবং তাদের বিভিন্ন ধরনের নিয়মকানুন মেনে পরিচালিত করা হয় এবং সময়ে সময়ে এনবিআর কর্তৃক যদি কোনো রুলস ইম্পোজ করা হয় তাহলে তারা সেই রুলসও ফলো করতে বাধ্য থাকে। অল দ্য এমপ্লয়িজ শ্যাল বি এমপ্লয়েড ইন বাংলাদেশ অর শ্যাল বি এমপ্লয়েড বাই অ্যান এমপ্লয়ার হুজ প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস অর হেড অফিস ইন বাংলাদেশ। In case of exceptional situation, the recognition criteria will depend on the commissioner's judgment. তো আসলে কারা আর কি, ইন হুইজ দ্য এনবিআর মে প্রেসক্রাইব, মানে কি এনবিআর নিম্নলিখিত রুল প্রেসক্রাইব করতে পারে যে সব এমপ্লয়ি যারা বাংলাদেশের মধ্যে আছে তাদের ক্ষেত্রে এই প্রভিডেন্ট ফান্ডের এই ধরনের ইনস্টিটিউশনে চাকরি করে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। Employer must deduct a certain percentage from the salary of employee and deposit the same to the fund. অর্থাৎ বেতনের সময় আমরা যেটা বলি যে
বেসিকের 10% কাটা হয়েছে তার আরপিএফের, সেটাই এখানে বোঝাচ্ছে রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে। পরবর্তী রুলসগুলো হচ্ছে এমপ্লয়ার উইল অলসো কন্ট্রিবিউট দ্য সেম অ্যামাউন্ট অ্যাজ ডিডাক্টেড ফ্রম দ্য এমপ্লয়ি। দ্য ফান্ড উইল কনস্টিটিউট টেকিং দ্য কন্ট্রিবিউশন অফ বোথ দ্য এমপ্লয়ার অ্যান্ড দ্য এমপ্লয়ি। The fund will be managed by trustee of 2 or more persons. Employer will not be able to take any amount from the fund. Employee will receive the amount deposited to his account, including principal and interest, at the time of leaving the job. So these are the rules regarding statutory fund or RPF. We should remember that only employers contribute to RPF and interest thereon include the total salary income of the employee as per the rules. Both employers and employees' contribution to RPF is considered to be এ পার্ট অফ ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স। অর্থাৎ আমরা অঙ্কের ক্ষেত্রে কি করি যে বেসিকের 20% ধরো আমাদের কত হয় 2,40,000 ধরি বেসিক 20,000 টাকা পার মান্থ, সেক্ষেত্রে 24,000 টাকা এমপ্লয়ির যায়, 24,000 টাকা এমপ্লয়ারও সেখানে কন্ট্রিবিউট করে। আমাদের এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা কি স্যালারি ইনকামের সঙ্গে গিয়ে অ্যাড হয়। বাট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বোথ এমপ্লয়ার আর এমপ্লয়ির অর্থাৎ 24 যোগ 48,000 টাকা ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্সে গিয়ে অ্যাড হবে। সো এই ছিল আসলে আমাদের এই পয়েন্টগুলো কিন্তু আমাদের অঙ্কে লাগবে। সো আমাদের মনে রাখতে হবে দেন আনরেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আনরেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড ইজ নট দ্য রেকগনাইজড অর স্ট্যাটুটরি ফান্ড। দ্য ফান্ড ইজ নট কনসিডার্ড আন্ডার পার্ট বি ফার্স্ট শিডিউল ইন দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 or under any other applicable acts or laws and is not approved by the Commissioner of the Taxes. In this fund, both employees and employer contributes, and generally it is found in non-government organization. In this case, the employer's contribution and interest thereon is not included in the total income of the employee. এটাই কিন্তু অঙ্কের মনে রাখার বিষয়। The employer's contribution and interest thereon is not included in the total income. Total income এ কিন্তু employee এটা যোগ হয় না। At the time of employee's retirement, the accumulated balance of UPF অর্থাৎ unrecognized provident fund except employees contribution and interest thereon is included in the total income. অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আনরেকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কিন্তু কখনোই এমপ্লয়ারেরটা যে স্যালারিতে অ্যাড হয় না। আবার এটা কিন্তু একবারে এমপ্লয়ি যখন রিটায়ারমেন্টে যায় তখন তার যে অ্যাকুমুলেটেড ব্যালেন্সটা আছে সেখানে আবার এমপ্লয়ির যে কন্ট্রিবিউশনটা আছে এবং ইন্টারেস্টটা আছে, তো সেটা বলতেছে দ্য অ্যাকুমুলেটেড ব্যালেন্স অফ ইউপিএফ এটা যোগ হবে, কিন্তু এমপ্লয়ির কন্ট্রিবিউশন এবং ওই কন্ট্রিবিউশনের উপরে যে ইন্টারেস্ট আসবে সেইটা কিন্তু স্যালারি ইনকামে গিয়ে অ্যাড হবে না। বাস এটুকুই। Now points to be remembered. Employer may contribute as well as employee to this provident fund, but nothing will be added to the salary income. কোনো কিছুই কিন্তু স্যালারি ইনকামে যোগ হবে না। At the time of employee's retirement, the accumulated balance of this fund minus the employee's contribution plus interest thereon is taxable and will be added with the salary. তো এমপ্লয়ি যখন রিটায়ারমেন্টে যাবে তখন অ্যাকুমুলেটেড ব্যালেন্স এই ফান্ডের যে ব্যালেন্স হবে সেখানে কি এমপ্লয়িজ কন্ট্রিবিউশন বা তার যে ইন্টারেস্ট বলা হচ্ছে এটা মাইনাস করে বাকিটা কিন্তু ট্যাক্সেবল হবে। অর্থাৎ আগের যেটা সেটাই এখানে আবার পয়েন্ট টু বি রিমেম্বার করা হয়েছে। তোমাদেরকে বলবো এতক্ষণ যদি এই পড়াশোনা মনে নাও থাকে তোমরা প্লিজ এই চারটা তোমরা সবাই দেখবা। কম্পারেটিভ অ্যানালাইসিস অফ ভ্যারিয়াস প্রভিডেন্ট ফান্ডস। হিয়ার কম্পারেটিভলি ইট ইজ গিভেন দ্য অ্যানালাইসিস অফ ডিফারেন্ট প্রভিডেন্ট ফান্ড দ্যাট ইজ আরপিএফ, জিপিএফ, সিপিএফ, ইউপিএফ এভরিথিং। অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড, contributory provident fund, recognized provident fund and unrecognized provident fund. In that cases law applicable কিনা, টাইপস অফ এমপ্লয়ি কী ধরনের হবে, ফান্ড ম্যানেজমেন্ট কীভাবে হবে, এই তিনটা সেক্টরেরই সুন্দর করে কম্পারেটিভ অ্যানালাইসিস দেওয়া হয়েছে। সো প্লিজ গো থ্রু দিস পেজ এগেইন অ্যান্ড ট্রাই টু মেমোরাইজ ইন ইউর মেমোরি। ওকে, তো এখানে কিন্তু এমপ্লয়িজ কন্ট্রিবিউশনটা বলা হয়েছে যে আসলে মিনিমাম রেট কত হবে, এমপ্লয়ির কত কাটা হবে। সেই ক্ষেত্রে দেখো জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড, সিপিএফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কী রুলস হবে। তো সিপিএর ক্ষেত্রে বলছে দেখো এমপ্লয়ি হিমসেলফ ডিটারমাইন দ্য রেট অফ কন্ট্রিবিউশন দ্যাট উইল নট বি লেস দ্যান 8.33%। এমপ্লয়ি ডিটারমাইন করবে এবং সেটা 33% নিচে হবে না। আবার উপরে বলছে জিপিএফ এর ক্ষেত্রে বলছে দেখো অ্যামাউন্ট ইজ সেট বাই দ্য এমপ্লয়িজ আন্ডার দ্য রুল 9 বাট মিনিমাম রেট উইল বি। এখানেও কিন্তু এমপ্লয়িরাই নির্ধারণ করবে, কিন্তু মিনিমাম রেট কত হবে, মান্থলি স্যালারি রেট
আপ টু এখানে দেখো 2 থেকে 8% কখন হবে, মান্থলি স্যালারি কত টাকা হলে, আবার 601 থেকে 1000 টাকা অর্থাৎ 4% থেকে 10% কখন হবে 4000 টাকার উপরে স্যালারি গেলে, 1001 টাকা থেকে 1500 হলে 6%, এভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া দেখো এমপ্লয়ি উইল কন্ট্রিবিউট এ ফিক্সড পোর্শন অফ হিজ বেসিক ইন আরপিএফ অর্থাৎ রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এবং সেই ক্ষেত্রে রুল 55 অনুযায়ী কোনো এমপ্লয়ি তার কী করবে, হোল্ডস ভোটিং রাইট অফ মোর দ্যান 5% অফ এনি কোম্পানি, হিজ কন্ট্রিবিউশন উইল নট বি মোর দ্যান টাকা 500 আন্ডার পারা 5, and UPF the rate is determined by the rules set by the company under the consideration employer's contribution। সেই ক্ষেত্রে বলছে দেখো জিপিএফ গভর্নমেন্ট অ্যাজ অ্যান এমপ্লয়ার কন্ট্রিবিউটস নাথিং, সিপিএফ আন্ডার দ্য রুল 11(1) গভর্নমেন্ট অ্যাজ অ্যান এমপ্লয়ার পেজ অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অ্যাজ দ্য এমপ্লয়ি পেজ। এরপর দেখো রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট আসলে কত দিবে, প্রেজেন্টলি রেট ইজ 13.5% জিপিএফের ক্ষেত্রে, সিপিএফের ক্ষেত্রে সেম অ্যাজ জেনারেল অর্থাৎ জিপিএফের মতোই, আরপিএফের ক্ষেত্রে ডিপেন্ডস অন হোয়ার দ্য ফান্ড ইজ ইনভেস্টেড, ইউপিএফের ক্ষেত্রে ইট ডিপেন্ডস অন হোয়ার দ্য ফান্ড ইজ ইনভেস্টেড। সো এই কী ইন্টারেস্ট দিবে সেটারও কিন্তু একটা নিয়ম আছে আইন অনুযায়ী। তো এটাই হচ্ছে আরপিএফ এবং ইউপিএফ এবং সিপিএফ নিয়ে এক্সট্রা একেবারে ডিটেলস রুল, যেটা আজকে আমি তোমাদেরকে পড়ালাম। Dear all, we will solve 6.5 number math. We will solve in class 6.1 number math, because in this math we can solve investment allowance, tax investment credit, and we can also learn to how to calculate tax liability. For this reason we select 6.5 number math. So look at this math in your book and solve with me in the next page. Here basic salary, Mr. Anil Ambani's basic salary fall 12,000 taka in the scale 10,000, 1,000 and into 4, then 14,000. His date of yearly increment falls on 1st April. এখানে কিন্তু অঙ্কের একটু আমরা বেসিক স্যালারি নিয়ে কি দেখতে পাচ্ছি, গিরিমিটি দেখতে পাচ্ছি, ঠিক না? আর এই গিরিমিটিটা কি, 1 এপ্রিলে বেতন তার বাড়ে, জুন 19-এ তার স্যালারি 12,000 টাকা হয়েছে, এই হলো কথা। তো আমরা এটা কি করছি, জুন 19-এ ফল করেছে, এটা বেতন হয়েছে তার বেতন কিন্তু এপ্রিলে বেড়েছে 1 এপ্রিল, আর এটা আমরা স্যালারি বের করছি 2018-19-এর। সো 2018-র জুলাই থেকে একেবারে চলে যাও মার্চ পর্যন্ত, মার্চের 31 তারিখ পর্যন্ত তার 9 মাসে 11,000 টাকা কিন্তু সে পেয়েছে, কারণ তার ইনক্রিমেন্ট 1,000 টাকা, আর এখানে বলাই আছে বেসিক স্যালারি 12,000 টাকা। সো এই 12,000 টাকা কিন্তু তার 3 মাসের। আর বেসিক স্যালারিটাই আমাদের সর্বপ্রথম ডিটারমাইন করে নিতে হবে, কারণ বেসিক স্যালারির উপরে বেসিক স্যালারিটা যদি আমরা বের করতে পারি শুদ্ধভাবে, তাহলে আমাদের পুরা অঙ্কটাই সঠিক। আর এই প্রথম পয়েন্টটাই যদি তোমাদের ভুল হয়, অর্থাৎ তোমরা যদি বেসিক স্যালারির পয়েন্টটাই যদি ভুল করে বের করো, তাহলে কিন্তু আর অন্য কোনো পয়েন্টে তোমাদের নাম্বারটা তেমন ভালো আসে না। তাহলে দেখো আমরা বেসিক স্যালারি কি করলাম, 11,000-কে 9 দিয়ে গুণ করলাম, তারপরে 12,000-কে 3 দিয়ে গুণ করে আমরা পেলাম 1,35,000 টাকা, এই দুইটা আবার যোগ করলাম। তো তার টোটাল ওই ইয়ারের বেসিক স্যালারি আমরা পেলাম 1,35,000 টাকা। দেন বলা হচ্ছে দেখো হি রিসিভড এ ডার্নেস অ্যালাউন্স অফ 10% অফ দ্য বেসিক স্যালারি অ্যান্ড মেডিকেল অ্যালাউন্স টাকা 1,175 পার মান্থ। আচ্ছা ঠিক আছে, তাহলে ডার্নেস অ্যালাউন্স আমরা আগে বের করি। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে বেসিক স্যালারির 10% অর্থাৎ 1,35,000-এর 10%, এটা ইজি, এটা আমি না ক্যালকুলেট করি। মেডিকেল অ্যালাউন্সটা আমরা একটু দেখব, কারণ এখানে ফর্মুলা আছে 1,175 গুণন 12, এটা যদি আমরা করি তাহলে তার 12 মাসের টাকা কত হয়, 14,100 টাকা। 12 দিয়ে যদি আমরা গুণ করি ওই ব্যক্তির টাকা হয় মেডিকেল অ্যালাউন্স। এখন দেখো মেডিকেল অ্যালাউন্সের সূত্র আমাদেরকে বলতেছে যে লোয়ার অফ 1,20,000 টাকা অর 10% অফ বেসিক স্যালারি, মানে এই দুইটা টাকার মধ্যে যেটা কম অ্যামাউন্ট হবে সেই পর্যন্ত ওই ব্যক্তির ট্যাক্স ফ্রি থাকবে। আদারওয়াইজ বাকি মেডিকেল অ্যালাউন্স সে যদি আরও অনেক বেশি পায় তাহলে সেটা তাকে ট্যাক্সেবল করব আমরা, অর্থাৎ তার ট্যাক্স লায়াবিলিটি ট্যাক্সেবল ইনকামে গিয়ে যোগ হবে। তো এই ক্ষেত্রে দেখো সেই ব্যক্তির, তাহলে আমরা আগে সূত্র বের করি, লোয়ার অফটা সূত্র বের করবার জন্য। তো সেইখানে আমাদের সূত্রের প্রথমে আমরা পেলাম তার মেডিকেল অ্যালাউন্স 14,100 টাকা, ওকে ফাইন। এখন দেখো এখানে আমরা কি করতেছি, 1,20,000 অর বেসিকের 10% মানে হচ্ছে
13,500 টাকা। তো এই দুইটার মধ্যে ছোট কোনটা? 13,500 টাকা। তার মানে কি ওই ব্যক্তি আপ টু 13,500 টাকা পর্যন্ত এক্সেমটেড থাকবে, কিন্তু মানে এত টাকা পর্যন্ত যদি সে পেত তাহলে ওর আর ট্যাক্সে 0 টাকা অ্যাড হতো। কিন্তু দুঃখের বিষয় 12 মাসে সে পেয়েছে 14,100 টাকা। তাহলে এই 14,100 টাকা থেকে আমরা এখন কি করব? এই 13,500 টাকা বিয়োগ দিয়ে যে 1 টাকা 2 টাকা যাই থাকবে সেটাই ট্যাক্সেবল ইনকামে গিয়ে যোগ হবে। ওকে, তাই যোগ হয়েছে। বোনাসের ক্ষেত্রে আসলে কোনো প্রবলেম কিন্তু থাকার কথা নয়, কিন্তু বোনাসের ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য রাখবা যে যখন এরকম ইনক্রিমেন্ট ডেট দেওয়া থাকবে তখন কিন্তু একটু ইনক্রিমেন্টের আগে পরে বোনাস হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, বোনাসের ক্ষেত্রে দেখো তার দুইটা বোনাস বলা হচ্ছে কি, ইন দ্য মান্থ অফ অগাস্ট, জানুয়ারি অ্যান্ড দেন আর একটা হচ্ছে মে মাস। ওকে ফাইন। তো মান্থ অফ জানুয়ারি অগাস্ট এটা কিন্তু কি আমাদের 11,000-এর ক্যাটাগরিতে পড়েছে, কিন্তু মে যেটা মে মাসটা মান্থ অফ মে যে আমাদের কোথায় পড়েছে, এটা মান্থ অফ মে মাসটা যায় পড়েছে কি ইনক্রিমেন্ট হওয়ার পরে, অর্থাৎ সেখানে আমাদের 12,000 টাকা আর বাকি দুটাতে আমাদের 11,000 টাকা। এখন দেখো কন্ট্রিবিউশন 10% অফ বেসিক স্যালারি তিনি রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে দেন। ওকে, ইন্টারেস্টও পান। আবার কি বলছে, এমপ্লয়ার অলসো কন্ট্রিবিউটস দ্য সেম অ্যামাউন্ট টু দ্য আরপিএফ। এমপ্লয়ারও সেম অ্যামাউন্ট ওখানে কন্ট্রিবিউট করে। আচ্ছা, পরে দেখছি। তাহলে 10% অফ বেসিক স্যালারি হচ্ছে আমরা এটা জানি 13,500 টাকা। তো এমপ্লয়ারের বেসিক স্যালারিটা আমাদের এখানে স্যালারি ইনকামে গিয়ে অ্যাড হবে। এখন অ্যাকুমুলেটেড ব্যালেন্স, তো অ্যাকুমুলেটেড ব্যালেন্স বের করার সূত্রটা আমি এখানে দেখাইনি, আমি এক্ষুনি দেখাচ্ছি এখানে। এখন দেখো অ্যাকুমুলেটেড ব্যালেন্স আমি বের করেছি। তো সূত্র কি বলে? সূত্র বলে 14.5% অথবা বেসিকের 1/3 স্যালারি। এর 1/3 বেসিক স্যালারির আমরা যেটা ছোট হবে সেটা আমরা এক্সেমশন পাবো। তাহলে বেসিকের এখানে 1/3 হচ্ছে 1,35,000-এর 1/3, অবশ্যই সেটা অনেক বড় অ্যামাউন্ট হবে। আর 14.5% হচ্ছে ও যে ইন্টারেস্ট পাইছে যে টাকাটা, অর্থাৎ 1,500 টাকা 14.5%। তো ঠিক আছে, দেখো 1,500 টাকাটাকে আগে আমরা 15% দিয়ে, যেহেতু এই টাকাটা পাইছে 15 দিয়ে ভাগ দিলাম। 15 দিয়ে ভাগ দিয়ে যে অ্যামাউন্ট থাকে অর্থাৎ 100কে আমরা 14.5 দিয়ে গুণ দিয়ে পেলাম 1,450 টাকা। তাহলে কোনটা 45,000 ছোট না 1,450? 1,450। এই জন্য সে 1,450 টাকা এক্সেমশন পাবে তার যে মানে অ্যাকুমুলেটেড যে ইন্টারেস্টটা পাইছে সেই ইন্টারেস্ট থেকে। তাহলে সে পাইছে 1,500 টাকা। সো 1,500 টাকা থেকে 1,450 টাকায় সে এক্সেমশন পাবে। তাহলে অনলি 50 টাকা উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি ইনকাম। ওকে, এন্টারটেনমেন্ট অ্যালাওয়েন্স অথবা কি আছে, ফিজ, কমিশন, এগুলো আছে। সো এন্টারটেনমেন্টস অ্যালাউন্স এখানে দেওয়া আছে 13,375 টাকা। ফিস কমিশন আমরা পাইনি। তো এন্টারটেনমেন্ট অ্যালাউন্সটা হচ্ছে পুরোটাই ট্যাক্সেবল, এজন্য পুরোটাই ট্যাক্সে অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে দেখো পরের পয়েন্ট হচ্ছে কনভেনান্স ফ্যাসিলিটি। পরের পয়েন্টটা বলা আছে, দেখো এখানে সুন্দর করে বলেছে হিজ এমপ্লয়ার, আচ্ছা সরি, এটা আমরা পড়ে নিয়েছি। হি হ্যাজ বিন প্রোভাইডেড উইথ এ রেন্ট ফ্রি কোয়ার্টার and a car for both official and personal purpose. During the year, he has also received an entertainment allowance 13,375. তো ইন দ্যাট কেস আমরা এন্টারটেনমেন্ট অ্যালাওয়েন্সটা আগেই লিখে নিয়েছি 13,375 টাকা। নাও কনভেনেন্স ফ্যাসিলিটির ক্ষেত্রে যেহেতু ডিরেক্টলি বলছে যে ওনাকে কার দেওয়া হয়েছে, কি কার দেওয়া হয়েছে, বোথ ফর অফিসিয়াল অ্যান্ড পার্সোনাল পারপাস, তার মানে কি কিছু অ্যামাউন্ট ট্যাক্সেবল হবে। এখন এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি আছে, সেই সূত্রটা আমরা ব্যবহার করব। তো সেইখানে আমাদের ফর্মুলা হচ্ছে 5% অফ বেসিক স্যালারি অর 60,000 টাকা, যেটা হায়ার ওয়ান, সেই হায়ার ওয়ান উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি ইনকাম। তো বেসিক স্যালারির 5%, অর্থাৎ এই ব্যক্তির বেসিক স্যালারির 5% 13,000, 1,35,000-এর 5%। মানে কনভেনেন্স বেসিকের 1/3 অ্যামাউন্টটা হচ্ছে 6,750 টাকা, তোমরা বের করে দেখতে পারো এটা। আর অথবা বলছে 60,000 টাকা, এটা সূত্রের কিন্তু 60,000 টাকা, এটা সূত্রেই বলা আছে আমাদের, অর্থাৎ আইনের নিয়মেই বলা আছে। হায়ার ওয়ানটা কোনটা? বেসিকের 5% না, আমাদের হায়ার ওয়ান 60,000 টাকা। সো দ্যাট উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি। অ্যান্ড দেন ওনাকে বলা হচ্ছে যে ওনার এমপ্লয়ার একটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিছে। তো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আমরা কি জানি, ফর্মুলা হচ্ছে রেন্টাল ভ্যালু অর বেসিক স্যালারির 25%, যেটা থাকবে সেটা আমরা অ্যাড করব স্যালারি ইনকামের সাথে।
সো এখানে কিন্তু দেখো ফর্মুলাতে বলাই হচ্ছে যে রেন্টাল ভ্যালু অথবা বেসিকের 25%-এর যেটা ছোট সেটা অর্থাৎ লোয়ার ওয়ান উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি ইনকাম। তো এখানে কিন্তু কোনো রেন্টাল ভ্যালু দেওয়া নাই। তো যেহেতু কোনো রকম কোনো রেন্টাল ভ্যালু আমাদের সামনে নাই, তো আমরা বেসিকের 25% অর্থাৎ এই ক্ষেত্রে বেসিকের 25% যদি আমরা বের করি 33,750 হয়। এখন তোমরা একটু মাথায় নিয়ে দেখো, আমরা যে ফর্মুলা পড়েছি কনভেনিয়েন্স ফ্যাসিলিটি এবং হাউস অ্যাকোমোডেশন নিয়ে, দুটারই 2 নাম্বার সূত্রই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হয়েছে। দ্বিতীয় সূত্র, দেন ট্রাভেল অ্যালাওয়েন্স ফুললি এক্সেম্পটেড 10,000 টাকা পাইছে ট্রাভেল অ্যালাওয়েন্স। আর তারপরে এখানে বলা হচ্ছে এরিয়ার স্যালারি। এরিয়ার স্যালারি হচ্ছে বকেয়া স্যালারি এবং অঙ্কের মধ্যে উল্লেখ করা হয়েছে যে হি হ্যাজ রিসিভড এরিয়ার স্যালারি অফ 30,000 হুইচ হ্যাজ নট বিন ট্যাক্সড বিফোর। তার মানে কি, এইবার আমাদেরকে অবশ্যই ট্যাক্স ধরতে হবে। অ্যাডভান্স স্যালারি বা এরিয়ার স্যালারি যে অর্থ বছরে পাবে সে অর্থ বছরেই ট্যাক্সেবল হবে, অন্য অর্থ বছরে ওই টাকাটা আর ট্যাক্সেবল করা যাবে না, এটাই আমাদের সূত্রে বলা আছে। এখন কিন্তু আমরা তার সব ইনকাম পেয়ে গেলাম। তো এই সব কিছু মিলায়ে যোগ করলে আমাদের ইনকাম দাঁড়ায় দেখো 3,33,775 টাকা। এটা হচ্ছে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম। দিস ইজ নট হিজ ট্যাক্স লায়াবিলিটি। এখন আমরা তার ট্যাক্স লায়াবিলিটি বের করব। আমি তোমাদেরকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবাইকে আমি দেখতে বলবো যে প্লিজ তোমরা 5 নম্বর চ্যাপ্টারে আমরা কোন কোন ক্ষেত্রে এই আইন অনুযায়ী ইনভেস্ট করতে পারি একটা দীর্ঘ তালিকা দেওয়া আছে, সেই তালিকাটা তোমরা সবাই পড়ে ব্রেনের মধ্যে নিয়ে নিবে যে কোনগুলো আসলে আমরা ইনভেস্ট করলে আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স হিসেবে অ্যালাওয়েবল হব এবং আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো। তো সেই ক্ষেত্রে এখানে দেখো এখানে অনেকগুলা ইনভেস্টমেন্ট বলা হচ্ছে। হিজ ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য ইয়ার পারচেজ অফ শেয়ার লিস্টেড কোম্পানি অ্যান্ড পার্টনারশিপ ফার্ম 2,000 and 5,000 রেসপেক্টিভলি। তবে এরকম শেয়ার পারচেজ যেটা দুটা বলা হচ্ছে, পার্টনারশিপ ফার্মেরটা কিন্তু বাদ যাবে, এটা আমরা ইনক্লুড করব না ইনভেস্টমেন্ট হিসেবে। লিস্টেড কোম্পানিটা শুধু এখানে দেখো ইনক্লুড হবে। নাম্বার 1 শেয়ার পারচেজ 2,000 টাকা। এরপরে দেখো আমরা জানি যে তার আরপিএফ কিন্তু এই তালিকায় থাকবে না, কিন্তু আমাদের মাথায় নিতে হবে যে এমপ্লয়ারের দুটাই 13,500 13,500 27,000 টাকা হবে, এটাও আমাদের ইনভেস্টমেন্ট। এরপর বলা আছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আচ্ছা, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম কিন্তু 4,000 টাকা, বাট ওনার এখানে কিন্তু পলিসি ভ্যালু উল্লেখ করে দেওয়া আছে যে 35,000 টাকা। নিয়ম হচ্ছে যদি পলিসি ভ্যালু উল্লেখ করা থাকে তাহলে পলিসি ভ্যালুর 10% আমরা ইনভেস্টমেন্টের মধ্যে ধরতে পারবো। সো যেহেতু পলিসি ভ্যালু দেওয়া আছে সেহেতু পলিসি ভ্যালুর এখানে কিন্তু আমরা 10% অর্থাৎ 3500 টাকা ইনভেস্টমেন্টের মধ্যে ধরব। কন্ট্রিবিউশন টু ডেপোজিট পেনশন, সেই ক্ষেত্রে দেখো তার ডেপোজিট পেনশনের কন্ট্রিবিউশন হচ্ছে 500 টাকা এবং 12 মাসেই উনি এটা ডিপোজিট করেছেন। তো সেই ক্ষেত্রে 5 বারাং কি 60 6,000 টাকা হয়। তার টোটাল ইনভেস্টমেন্ট মাত্র 38,500 টাকা। এখন আমাদের বের করতে হবে যে উনি এই 38,500 টাকার উপরে কোনো ক্রেডিট পাবেন কি না। এইবার দেখো ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স আমরা বের করেছি যে 38,500-র উপরে উনি 15% রিবেট পাবেন। এখন এই যে পাবেন কিভাবে পাবেন তো সেইটা আমি পরে আসছি, আগে আমি এখানে একটু আগে আমি কিভাবে পাবেন সেটাই দেখাচ্ছি। আচ্ছা, এখন আমাদের বের করে নিতে হবে যে টোটাল ট্যাক্সেবল এখানে যে সূত্রটা আসলে কত পার্সেন্ট একজন ব্যক্তি ইনভেস্ট করলে সেটার উপরে 15% রিবেট পাবে। তো সেই সূত্রটা হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকামের 25% অথবা 1.5 করোড়, যেটা ছোট সেই অ্যামাউন্ট পর্যন্ত একজন ব্যক্তি ইনভেস্ট করতে পারে, অর্থাৎ তার উপরে সে 15% রিবেট পায়। তো এখন ওই ব্যক্তির টোটাল ইনকাম হচ্ছে কত, 3,33,775। তো এই টাকার 25% দাঁড়ায় 83,443.75 টাকা। তো এই টাকা আর 1.5 করোড় টাকা, তো 83,443 টাকা আর 1.5 করোড় টাকা, লোয়ার ওয়ান কোনটা, 83,443। এখন আমাদেরকে দেখতে হবে যে ওই ব্যক্তি কত টাকা ইনভেস্ট করেছে। তো আমরা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে পেলাম যে ওই ব্যক্তি ইনভেস্ট করেছে দেখো 38,500 টাকা। তার মানে কি 83,000 টাকা চাইতে এটা কম, অর্থাৎ এই পুরো 38,500 টাকার উপরেই ওই ব্যক্তি 15% রিবেট পাবে। তো আমরা রিবেটের অ্যামাউন্টটাই এখানে আগেই বের করে নিয়ে দেখাইছি। 38,500-র 15% কত হয়, 5,775 টাকা। এখন দেখো আমরা এই টোটাল 3,33,000 টাকাকে স্ল্যাবে ফেলবো, অর্থাৎ প্রথম 2,50,000 টাকা পর্যন্ত 0% তার ট্যাক্স।
তো দেখো এই ৩,33,৭৭৫ টাকা থেকে প্রথম ২.৫ লক্ষ টাকাতে আমরা 0% ট্যাক্স ধরলাম, 0 টাকা। এরপরে এই ২.৫ লাখ টাকা এই ৩,33,৭৭৫ থেকে মাইনাস করলে দাঁড়ায় ৮৩,৭৭৫ টাকা। এর উপরে ওই ব্যক্তিকে দিতে হবে 10% ট্যাক্স। তো সেই 10% আমরা বের করে নিয়েছি, ৮,৩৭৮ টাকা হয়। এখন এখানে পয়েন্ট আসে, সেই পয়েন্টটা বাদ দিয়ে আসলে 7-8 পূর্ণ সংখ্যা ধরা হয়েছে। সো এইখানে দেখো এখন বলা হচ্ছে যে তার টোটাল ইনকামও আমরা বের করলাম আর টোটাল ট্যাক্সও বের করলাম, কিন্তু ওই ব্যক্তির একটা ট্যাক্স রিবেট আছে আর সেটা হচ্ছে ৫,৭৭৫ টাকা। আমরা এখানে একটা সিম্পল ইকুয়েশন দেখাইছি, ৮,৩৭৮ টাকা থেকে তার রিবেটের ৫,৭৭৫ টাকা মাইনাস করেছি, করার পরে ২৬০৩ টাকা হচ্ছে তার ট্যাক্স লায়াবিলিটি। কিন্তু এখন তোমাদের অ্যান্সারে কিন্তু তোমরা লিখতে পারবা না যে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ৩,৩৩,৭৭৫, এটা লিখতে পারবে, এটা ঠিক আছে, কিন্তু এটা লিখতে পারবা না যে তার ট্যাক্স লায়াবিলিটি ২৬০৩ টাকা। এর কারণ তোমরা যারা জানো তারা কমেন্টসে লিখো প্লিজ। এর কারণ হচ্ছে এখন সর্বনিম্ন ট্যাক্স লায়াবিলিটি, অর্থাৎ যদি আমরা রিটার্ন দাখিল করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে সর্বনিম্ন ৫,০০০ টাকা জমা দিতে হবে। সো অনিল আম্বানিকে ৫,০০০ টাকা জমা দিতে হবে। দ্যাটস অল ফর টুডে। মিট ইউ সুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।